সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি ঈশান নাসরুল। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন মাসুমুর রহমান খলিল, নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাবার আগে একটু উল্লেখযোগ্য শিরোনামগুলো জেনে নিই। প্রথম আলো, সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীন, প্রধানমন্ত্রী চীন সফর, হলুদ নদীতে ঘূর্ণিঝড়, বিশ্বকাপ 2026, আমার দেশ, বিনিয়োগ সহযোগিতা সহ 13 সমঝোতা স্মারক সই, বেইজিংয়ে তারেক কিয়াং বৈঠক, সংসদে আক্তার হোসেন, সরকারের 4 মাসে ঋণ বেড়েছে 1 লাখ কোটি টাকা, 100 বছরের ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত 164। ইত্তেফাক, তারেক রহমান ও শি জিনপিং বৈঠক আজ, হামের উপসর্গে 9 শিশুর মৃত্যু, লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যা। সমকাল, বিনিয়োগ উন্নয়নের 13 সমঝোতা স্মারক সই, 1 মিনিটে 2বার ভূমিকম্প, 10,000 প্রাণহানির শঙ্কা। যুগান্তর, চীনের শিল্পপতিদের প্রধানমন্ত্রী, বিনিয়োগ করুন সব সুবিধা পাবেন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত, মেরামতের জোর দাবি, বড় ভূমিকম্পের আশঙ্কা মোকাবিলায় প্রস্তুতি কম। মানবজমিন, চুক্তি সই ঢাকা বেইজিং, রাজনৈতিক সম্পর্ক জোরদারের সমঝোতা, 2 প্রধানমন্ত্রী বৈঠক। ত্রিবেদীর ঢাকা মিশন শুরু, 2 বছর পর খুলছে ভারতীয় ভিসা জট। কালের কণ্ঠ, ঢাকা বেইজিং 13 সমঝোতা, তিস্তা নদীর ব্যবস্থাপনায় বাংলাদেশ চীন ঐকমত্য, বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটক ভিসা ফের চালু হচ্ছে। কালবেলা, বৃত্তি বন্দি মাদক কারবার, শক্তিশালী হচ্ছে মাদক অধিদপ্তর, তিস্তা সহ নদী ব্যবস্থাপনায় চীন বাংলাদেশ ঐকমত্য। বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ চীন 15 চুক্তি সমঝোতা, বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রধান বাধা আইন শৃঙ্খলা। দেশ রূপান্তর, বিনিয়োগ ও তিস্তা প্রকল্পের সহায়তায় সম্মত চীন, 2 প্রধানমন্ত্রী বৈঠকের পর 15 স্মারক ও সমঝোতা চুক্তি সই, ভিনিসিয়াস ঝড়, রাজপুত্রের ফেরা। নয়া দিগন্ত, 13 সমঝোতায় স্বাক্ষর, প্রধানমন্ত্রী চীন সফর, সংসদে বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিতর্ক, ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু 10,000 ছাড়াতে পারে। ইনকিলাব, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের রাজস্বিক অভ্যর্থনা, বহুমাত্রিক সম্পর্কের দ্বার উন্মোচন, 13 উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়, অর্থমন্ত্রী। বার্তা, পরিকল্পনা কমিশনের প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব জমা, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 6 লেন করতে কিলোমিটার প্রতি ব্যয় হবে 309 কোটি টাকা। তারেক রহমান ও লি কিয়াং বৈঠক, বিনিয়োগ, কারখানা স্থাপন সহ বাংলাদেশ ও চীনের মধ্যে 13 সমঝোতা স্মারক সই। ডেইলি স্টার, চায়না pledges full support for Tista management. Bribes rose 15.9% during interim government. India to resume issuing tourist visa from Sunday. Daily Observer, thousands were dead in Venezuela tremors. Corruption wars under interim government then Aওয়ামী লীগ regime, TIV. Dhaka Beijing agreed to deepen cooperation over Tista project. New Age, service sector corruption worsens, TIV. Venezuelans trapped alive after twin quakes kill at least 164. Dhaka Beijing 13 memos discussed Tista. Tarek Xi Jinping meeting today. এই ছিল মোটা দাগে। সবগুলো পত্রিকায় দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী চীন সফরকে হেডলাইন করেছে। মালয়েশিয়ার পরে চীনে গিয়েছেন প্রধানমন্ত্রী। কি দেখছেন এই চীন সফরটাকে ঘিরে? ভূ রাজনৈতিক একটা বিষয় আছে এবং আমাদের অর্থনৈতিক স্বার্থের একটি বিষয় রয়েছে। আসলে বাংলাদেশের চীনের সাথে সম্পর্ক এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং এর ইমপ্লিকেশনটা অনেক গভীর। আমরা জানি চায়নার সাথে বাংলাদেশের সম্পর্কে স্থপিত হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এই সম্পর্ক সবচেয়ে বেশি এগিয়ে যায় হচ্ছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের সময়। এখন তারেক রহমানের সরকার, বলা যায় যে পরবর্তী জেনারেশনের সরকার, এবং তারেক রহমান সাহেব যেভাবে রাষ্ট্র চালাতে চাচ্ছেন, বাংলাদেশেই প্রথম এবং বাংলাদেশের প্রধান অগ্রাধিকার থাকবে, সেটা যদি থাকতে হয় তাহলে অবশ্যই ব্যালেন্স সম্পর্ক রাখতে হবে। এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটা হচ্ছে কি, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশে নিবে, এটাই হচ্ছে ওনার যে পলিসির একটা কেন্দ্রবিন্দু। এই কারণেই চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে
চীনা নেতা শির সাথে প্রধানমন্ত্রীর মিটিং হবে, এটা তো চূড়ান্ত মিটিং। তবে সাধারণভাবে আমরা যেটা দেখি, প্রেসিডেন্টের সাথে মিটিংয়ের আগে সব কিছু কিন্তু চূড়ান্ত হয়ে যায়, যেটা আমরা 13টা অথবা 15টা লিখছেন, 15টা সমঝোতা স্বাক্ষর। এই সমঝোতার যে বিষয়গুলো, সমঝোতার স্বাক্ষরটা চূড়ান্ত চুক্তি না, হয়তো আরও এক ধাপ বাকি আছে। তো এখানে যেসব বিষয়গুলোতে সমঝোতার ব্যাপারে এগ্রিড হয়েছে, দুই পক্ষ একমত হলো, সেসব জায়গাগুলো কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। এর মধ্যে একটা হচ্ছে কি যৌথ বিনিয়োগের বিষয়। তারপরে যৌথ বিনিয়োগের জন্য 2টা বন্দর, চট্টগ্রাম বন্দর এবং মোংলা বন্দরের সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং তাদের জন্য এক্সক্লুসিভ ইকোনমিক জোন তৈরি করা। আর বাংলাদেশের জন্য জীবন মরণের সমস্যা হচ্ছে আমাদের নদী অববাহিকার উন্নয়নের বিষয়টা। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিস্তা। এই নদী অববাহিকা উন্নয়নের ব্যাপারে বাংলাদেশের যে প্রস্তাবটা, সেটাতে কিন্তু চায়না সাড়া দিয়েছে। তিস্তা ব্যারেজ চীন করে দিবে কিনা সে বিষয়টা হয়তো পরবর্তী ব্যাপার, কিন্তু টেকনিক্যাল সহযোগিতা তারা দিবে সেটা বলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তিস্তা ব্যারেজটা আমাদের নিজস্ব অর্থায়নে করা হবে, যেভাবে পদ্মা সেতুটা করা হয়েছিল। কিন্তু এখানে টেকনিক্যাল সহযোগিতা অথবা লোন সহযোগিতার পুরো বিষয়টা কিন্তু চায়না থেকে আসছে। তেমন সহযোগিতা যদি আমরা এখানে পাই, তাহলে তিস্তা ব্যারেজ অথবা অভিন্ন নদী অববাহিকার ব্যাপারে এটা বাংলাদেশের জন্য অনেক বড় বিষয় হবে। বাংলাদেশের যে 3টা প্রধান নদী এই অঞ্চলে আছে, যেমন ব্রহ্মপুত্র, তিস্তা, পদ্মা বা মেঘনা, এই যে তিতাস, কুশিয়ারা, এই যে পুরো বেসিনটার যদি একটা সমন্বিত উন্নয়ন হয়, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল প্রাপ্তি হবে 3টা জায়গাতে। একটা জায়গা হচ্ছে কি, আমাদের হাইড্রো পাওয়ার হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে সস্তা। এই 3টার সমন্বিত যদি উন্নয়ন করা হয়, এখান থেকে প্রায় 2500 থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে, যেটার কস্টটা হচ্ছে একেবারেই কম। দ্বিতীয় হচ্ছে সেচের ব্যাপারে বাংলাদেশের এখন কিন্তু পানি সংকট অনেক বড় বিষয়। সেচের ব্যাপারে একটা বিশাল অঞ্চলে বাংলাদেশ কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবে। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই না, হয়তো একটা রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে। থার্ড যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশের শুকনা মৌসুমে মিষ্টি পানির সংকট তৈরি হয়, যার কারণে আমাদের যে উপকূলীয় অঞ্চল আছে এখানে স্যালাইনিটি বেড়ে যাচ্ছে। অন্যদিকে বর্ষার সময় এই যে পাহাড়ি ঢল, উজানের পানি সব কিছু মিলে ব্যাপক বন্যা তৈরি হয়ে যায়। এখন আমরা যদি পানি ব্যবস্থাপনাটা করতে পারি এই 3টা নদীর, তাহলে যেটা হয়, বর্ষার মৌসুমে আমরা পানিটা ধরে রাখতে পারি। এই যে ব্যারেজ প্রকল্প, যেটা পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজের ব্যাপারে যে মাস্টার প্ল্যান আছে, এর কিন্তু একটা বড় অংশ হচ্ছে এটা। তারপর প্রধানমন্ত্রী যে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন, এটার সাথে যদি একটা সমন্বয় তৈরি হয়, তাহলে আমরা বর্ষার বড় একটা পরিমাণে পানি আমরা জলাধারে সংরক্ষণ করতে পারি, যেটা শুকনো মৌসুমে আমরা কাজে লাগাইতে পারবো। এটা আবার এই যে বন্যা নিয়ন্ত্রণের জন্য একটা বড় ধরনের বেনিফিট হয়। এই যে সামগ্রিক একটা বিষয়, এখানে হয়তো অনেক বিনিয়োগ প্রয়োজন হবে এবং এমনকি $100 বিলিয়ন প্রয়োজন হতে পারে হচ্ছে 30-40 বছরের দীর্ঘমেয়াদে। কিন্তু এটা বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিকভাবে এবং পরিবেশগতভাবে একটা বিশাল ইতিবাচক দিক হবে। এবং এই জায়গাটাতে আমরা কাদের সাহায্য পেতে পারি? আমরা ভারতের সাহায্য হয়তো বড়ভাবে আমরা ব্রেক থ্রু করতে পারবো এমন না, এরকম সাহায্য করার মতো রাষ্ট্র খুব কৌশলগত পজিশন আছে হচ্ছে চায়না। চায়নার সীমানাটা আমাদের প্রায় একেবারে কাছাকাছি। আমাদের অভিন্ন নদীর প্রায় 60% পানি এখন বর্তমানে আসা হচ্ছে ব্রহ্মপুত্র থেকে। এই ব্রহ্মপুত্র নদীটা কিন্তু চীন থেকে আসা, সাংপু নদী আমরা সবাই জানি। এবং সাংপু নদী, তারা যেহেতু উজানের একটা দেশ, ফলে এই পানি ব্যবস্থাপনার ব্যাপারে যদি ভারত কোনো কারণে আমাদের সব কিছু বন্ধ করে দিতে চায়, কিন্তু সাংপুর নিয়ন্ত্রণটা যেহেতু চায়নার হাতে, চায়নার সাথে যদি আমরা অববাহিকা উন্নয়নের একটা ব্যবস্থাপনা যেতে পারি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভারত ইচ্ছা করলেও আমার অভিন্ন নদীর পানি ব্রহ্মপুত্রের ক্ষেত্রে আটকে রাখতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে কি, চীন হচ্ছে এমন উদীয়মান অর্থনীতির দেশ, যে কোনো কয়েক বছরের মধ্যে হয়তো 1 নম্বর অর্থনীতির দেশ হতে পারে। স্বাভাবিকভাবেই বিনিয়োগযোগ্য যে তহবিল এবং তাদের যে নতুন টেকনোলজি সহযোগিতা করার যে ক্ষমতাটা, এটা চায়নার যেরকম আছে এরকম কিন্তু পৃথিবীর এখন অন্য কোনো দেশের নাই। ফলে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যদি চায়না একটা পার্টনার হিসেবে এগিয়ে আসে, এটা বাংলাদেশের
অগ্রগতি এবং জাম্প স্টার্ট দেওয়ার জন্য একটা বড় বিষয়। মনে রাখতে হবে বাংলাদেশের ইকোনমিটা 17 বছরের ফেসিবাদী শাসনের পরে এমন একটা ট্রানজিশন অবস্থার মধ্যে আছে। এই সময় যদি বড় ধরনের কোনো সহযোগিতা নিয়ে এবং ভালো পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া না যায়, তাহলে আমাদের ইকোনমিটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে যেতে পারে। আমি যদি একটু পিছনে ফিরে যাই, যে বিএনপির সাথে চীনের সম্পর্ক বেশ অবনতি হয়েছিল মাঝখানে, সেই জায়গাটা আসলে সেই টানাপোড়েনটি এই সফরের মধ্যে দিয়ে দূর হচ্ছে কিনা? আরেকটি হলো যে ভূ রাজনীতিতে যেটি আপনি বলছিলেন যে তিস্তা প্রকল্প সহ অববাহিকার ক্ষেত্রে যেহেতু চীনের একটা আগ্রহ রয়েছে, সেই জায়গায় আমরা ভূ রাজনীতিতে এক ধরনের নতুন সংকট তৈরি হবে কিনা আমাদের সাথে, প্রতিবেশী দেশের সাথে? হ্যাঁ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বললেন। আপনি চায়নার সাথে যে সম্পর্কের টানাপোড়েন, এটার মূল কারণটা ছিল তাইওয়ানের সাথে সম্পর্ক। যে কোনো কারণে হোক, তখন বাণিজ্য মন্ত্রণালয়ে যারা ছিলেন তারা তাইওয়ানের সাথে একটা সম্পর্ক তৈরি করে বাংলাদেশে তাদের একটা বাণিজ্য মিশন প্রতিষ্ঠা করার জন্য একটা সমঝোতায় গিয়েছিল, উদ্যোগে গিয়েছিল। ওনারা হয়তো জানেন না, চীনের তাইওয়ানের ব্যাপারে হচ্ছে কি একদম রেড লাইন বলা যায়। তাইওয়ানের ব্যাপারে তাদের কোনো আপোষ নেই। এমনকি আমেরিকার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যখন বসছে, তখন কিন্তু এক নম্বর পয়েন্ট হচ্ছে তাইওয়ানের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। সে ধরনের একটা সংবেদনশীল বিষয়, যদিও বাংলাদেশ বরাবরই কিন্তু এক চায়না নীতিতে বিশ্বাস করত, সেই জায়গার এই ডেভিয়েশনের কারণে কিন্তু সম্পর্কের অবনতিটা ঘটে। এটা আমি যতদূর জানি, আমি তো তখন অ্যাক্টিভ রিপোর্টার ছিলাম, বেগম খালেদা জিয়া এটার জন্য খুব দুঃখ প্রকাশ করেছিলেন। আসলে এটা ওনার ইচ্ছার বাইরে একটা সাইডলাইন থেকে ঘটনাটা ঘটছিল, এবং পরবর্তী পর্যায়ে বিএনপির নীতিতে কখনো কিন্তু এক চীন নীতি থেকে বের হয়ে আসে নাই, এবং সাথে সাথে কিন্তু ওইটা সংশোধন করা হয়েছিল। এমনকি তখন বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি প্রধান নীতি নির্ধারক ছিলেন, তিনি কিন্তু ওই দায়িত্বে ছিলেন না, যদিও বর্তমান সরকারের হয়তো উনি আবার আসছেন। কিন্তু এই লম্বা সময়ের মধ্যে উনি হয়তো বুঝতে পারছেন যে এই নীতিটা বিএনপিকে যে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছিল এবং চীনের সাথে সম্পর্কের যে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল, এটা আসলে একটা ভুল হয়ে গিয়েছিল। আমার ধারণা হচ্ছে নতুন সরকার ওই জায়গা থেকে শিক্ষা নিয়েছে, যার কারণে তারা যে প্রথম সফর, যদি আমরা মালয়েশিয়া বলছি, কিন্তু কার্যত প্রথম সফর কিন্তু চায়না। এই যে চায়নাকে অগ্রাধিকার দেয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে কি, আমি যতদূর জানি, আমি প্রধানমন্ত্রীকে যতদূর খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, তাতে উনি বাংলাদেশের স্বার্থের সাথে আপোষ করবেন না, এবং আপোষ করবেন না বলে আমরা এমন কথাও শুনি, উনি বলেন বাংলাদেশ কোন দেশ থেকে বিমান কিনবে, কোন দেশের সাথে বাণিজ্য করবে, এটা তো অন্য কোনো একটা দেশ এটা বলে দিবে না। হ্যাঁ, তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদের অবশ্যই সে আছে, কিন্তু আরেকটা দেশের সাথে কি সম্পর্ক হবে, আমেরিকার সাথে কি চুক্তি করবে, তারপরে চায়নার সাথে কি ধরনের বিনিয়োগ সমঝোতা আসবে, এটা তো অন্য একটা দেশ ডিক্টেট করতে পারে না। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি, কৌশলগত সাহিত্য শাসন। এই জায়গাটাতে আমার ধারণা হচ্ছে উনি আপোষ করবেন না। তার মানে এই নয় যে বাংলাদেশ একেবারে আরেকটা দেশের স্বার্থের ক্ষতি করবেন, এমন কিন্তু না। যেমন ওনার আরেকটা নীতি হচ্ছে কি, বাংলাদেশের ভূমিকে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে কোনোভাবেই ব্যবহার হতে দিবেন না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের প্রতিবেশী ভারতের জন্য একটা আশ্বস্ত করার মতো ব্যাপার। তারেক রহমানের ফরেন পলিসি এবং এই যে ডিপ্লোমেসির একটা বড় ইউনিক দিক হচ্ছে এই দুইটা জিনিস আর কি। একদিকে কারোর সাথে অনুগত সম্পর্ক তৈরি করবেন না, স্বার্থ হবে বাংলাদেশের, আর অন্যদিকে হচ্ছে অন্য কোনো দেশের ক্ষতিতে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করতে দেবেন না। আমরা যদি একটু চীনের এই বিনিয়োগের দিকে যদি তাকাই, আমরা যদি চীনের আফ্রিকান বিনিয়োগগুলো দেখি বিভিন্ন দেশে, সেটিতে আসলে নেতিবাচক প্রভাব রয়েছে। একসময় দেখা যায় যে বড় বড় প্রকল্পগুলো সব চীনের দখলে চলে যায়। এই ধরনের একটা শঙ্কাও তো থাকে, যেহেতু বাংলাদেশে চীনের একচ্ছত্র বিনিয়োগ রয়েছে। হ্যাঁ, এটা আপনি যে আশঙ্কাটা করেছেন সেই আশঙ্কাটা সঠিক। সেটা কেন ঘটে, যেমন আমাদের শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কা বলা হচ্ছে চীনের হচ্ছে ঋণ ফাঁদে পড়ে গেছে, এমনকি পাকিস্তানের ব্যাপারেও কিন্তু একই কথা বলা হয়। কিন্তু এই ঘটনাগুলি কেন ঘটে? একটা দেশ যে বিনিয়োগ চুক্তিটা করবে, বিনিয়োগ গ্রহণ করবে, কোথায় বিনিয়োগ গ্রহণ করবে? চীনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যেমন ধরেন আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকের কোনো বিনিয়োগ গ্রহণ করেন, তারা এটাকে ভায়াবিলিটি খুব ভালোভাবে খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু আপনাকে লোন মঞ্জুর করবে। অথবা আপনি আমেরিকা বা ওয়েস্টার্ন কোনো কান্ট্রির কথা যদি বলেন, তারা এটা করে। কিন্তু চায়নার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি, এই যে লাভ ক্ষতি বিবেচনা করা, এটা হচ্ছে কনসার্ন যে রাষ্ট্র আছে তারই কিন্তু মূল দায়িত্ব। তারা মোটা দাগে একটা কিছু দেখে লোনটা ইজি দিয়ে দেয়। তা এখন শ্রীলঙ্কা যদি তার বাস বিচার না করে এমন একটা হাম্বান্ততা একটা পোর্ট করার জন্য ঋণ নেবে, যে ঋণ থেকে যে আমার রিটার্নটা আসবে সেই রিটার্নের সাথে ইনভেস্টমেন্টের কোনো কিছু ম্যাচ করবে না, অথবা পাকিস্তান যদি এ ধরনের কোনো প্রজেক্টে তারা যদি ঋণ নেয়, যে প্রজেক্টটা দেখা যাবে যে 10 বছরের প্রজেক্ট, 20 বছরে এটা চালু করা যাচ্ছে না, তাহলে তো এটা চীনকে পুরোপুরি দোষারোপ করা যায় না। এই জায়গাটা তো হচ্ছে কি, আমরা চীন চাইলেই যে বিনিয়োগ নিবে এমন না, যে বিনিয়োগটা বাংলাদেশের স্বার্থের জন্য অনুকূল হবে, বাংলাদেশের লাভ হবে, উইন উইন সিচুয়েশন হোক, সেটা আমরা
অ্যাকসেপ্ট করব। আমাদের বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে যদি এই বিবেচনাটা থাকে, আমার মনে হয় ঋণ ফাঁদে পড়ার কোনো কারণ নেই। আপনি আফ্রিকান ইউনিয়নের কথা যেটা বলছেন, সেটা হচ্ছে কি ওখানকার অনেক দেশের নীতি প্রণেতা যারা আছে তারা বিভিন্ন ধরনের করাপশনের সাথে যুক্ত। যেমন একটা প্রজেক্ট, এই প্রজেক্টে $2 বিলিয়ন খরচ হওয়ার কথা, সেটাকে যদি আপনি $3 বিলিয়ন করে $1 বিলিয়ন যদি ভাগাভাগি করেন, যেটা আমাদের রূপপুরের ব্যাপারে অনেক কথা বলা হয়। আমি ওইটাই বলছিলাম যে আমাদের এখানে তো করাপশনের ব্যাপক গেছে, রূপপুর, আদানি, এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে আমাদের এখানে। হ্যাঁ, এটা সেই করাপশনের অ্যারেঞ্জমেন্টের ধারাবাহিকতা যদি এখন চলে তাহলে ঋণ ফাঁদে পড়তে পারে। তবে আমার বিশ্বাস হচ্ছে এটা নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করা হবে। রূপপুর থেকে আমরা শিক্ষা নিতে পারি, যেখান থেকে বিদ্যুৎ পাওয়ার কথা 6-7 টাকা, সেটা এখন 10-12 টাকা হয়ে যাচ্ছে এই করাপশনের একটা চাপ পড়ার কারণে। আমার ধারণা হচ্ছে কি এটার ব্যাপারে সরকার সচেতন থাকবে। আমরা একটু ভূ রাজনীতিতে প্রতিবেশী দেশ ভারতের বিষয়ে যাই। দীর্ঘ 2 বছর পরে ভারত আবার ট্যুরিস্ট ভিসা চালু করছে, যেটি আসলে 5ই আগস্টের পর থেকে বন্ধ ছিল। এই নতুন যিনি আসছেন আমাদের এখানে রাষ্ট্রদূত হয়ে, তার এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে মন্ত্রী পদমর্যাদায় বলা হচ্ছে ত্রিবেদীর এই কারণে আসলে এটি আসলে আবার ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের একটা নতুন করে চেষ্টা চলছে কিনা আর কি মনে হচ্ছে কিনা? হ্যাঁ, আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমি এখানে 2টা বিষয় আলোচনা করব। প্রথম হচ্ছে ব্যক্তি এই ত্রিবেদী সম্পর্কে। দীনেশ ত্রিবেদী একজন বিখ্যাত ব্যক্তি। উনি কিন্তু অরিজিনালি গুজরাটের, জন্মগ্রহণ করেছেন নয়াদিল্লিতে, পড়াশোনা করেছেন কলকাতায় এবং পরে ভালো বাংলাও বলতে পারেন, চমৎকার বাংলা। কলকাতা যেহেতু পড়াশোনা করেছেন, বাংলা চমৎকার না বললে বলতে পারেন ভালো। তারপরে ওনার কেরিয়ারটা যদি ধরেন, উনি কিন্তু প্রফেশনাল পাইলট ছিলেন, কিন্তু সেই কেরিয়ারটাকে উনি সামনে এগিয়ে নেননি। এরপরে উনি MBA পড়লেন, মানে ব্যবসা বাণিজ্য এসব জায়গায়। এই ক্ষেত্রেও যে খুব বেশি অগ্রসর হতে পেরেছেন এমন না। রাজনীতিতে আসলেন, জয়েন করলেন হচ্ছে কংগ্রেসে, কংগ্রেস থেকে গেলেন জনতা দলে, জনতা দল থেকে গেলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে, তৃণমূল থেকে গেলেন হচ্ছে সর্বশেষ ভারতীয় জনতা পার্টিতে। উনি রেলমন্ত্রী হয়েছিলেন বিজেপি গভর্নমেন্টের, কিন্তু কিছু সিদ্ধান্তের ব্যাপারে বিতর্ক হওয়ার পর ওখান থেকে সরে আসলেন। তারপর উনি বাংলাদেশে অ্যাম্বাসেডার হিসেবে জয়েন করলেন, আসলেন। গতকালকে সম্ভবত প্রেসিডেন্টের কাছে ওনার আনুষ্ঠানিক পরিচয়পত্র দিয়েছেন। উনি স্থল সীমান্ত দিয়ে আসলেন এবং কথা বলেন এক আকাশ, এক বাতাস, এক জিনিস, 140 কোটির সাথে 20 কোটি যোগ করে মানে 160 কোটির জন্য আমরা চিন্তা করবো, অভিনয় চিন্তা করব। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ইতিবাচকভাবেও নিতে পারেন, কিন্তু এটার ফিনিশিংটা কেন জানি ওনার পার্সোনাল যে লাইফটা, এই পার্সোনাল লাইফের সাথে প্রফেশনাল সাফল্যের কেন জানি একটা যোগসূত্র আমরা দেখতে পাই। তো এই জন্য বাংলাদেশে আসলে উনি আন্তরিকভাবে হয়তো চাচ্ছেন এই যে ভিসা জটিলতা দূর হওয়া। তারপরে বাংলাদেশের একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাম্বাসেডার যতই ভালো ভালো কথা বলুক না কেন, বাংলাদেশের সীমান্তবর্তী একটা বৃহৎ রাষ্ট্রের আচরণটা কি হচ্ছে সেটা কিন্তু একটা বড় ব্যাপার। যেমন আমরা সাম্প্রতিক যে ইস্যুগুলো দেখতে পাই, এক হচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, বেড়া কিন্তু মোটেই এটা বন্ধুত্বের প্রতীক না। দ্বিতীয় হচ্ছে পুশিন অব্যাহতভাবে চালানো হচ্ছে, গভীর রাতে ঢুকে দেওয়া হচ্ছে। তারপরে সবচেয়ে অ্যালার্মিং যে সিচুয়েশনটা, সেটা হচ্ছে বাংলাদেশের রেড লাইনটা হচ্ছে তার ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব। এই জায়গাটাতে কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে নানান ধরনের উস্কানি দেখতে পাচ্ছি। যেমন কোথাকার শ্যামলী মুখার্জি একজন বলতেছে যে আমার এখানে আলাদা প্রদেশ করতে হবে, আলাদা ভূখণ্ড লাগবে সংখ্যালঘুদের জন্য, সনাতনীদের জন্য। এবং যারা গাইবান্ধায় এই যে বিশাল আকারের রাম মূর্তি পছন্দ করতেছেন না, তারা গাইবান্ধা ছেড়ে চলে যান। অথচ বাংলাদেশের আমাদের সনাতনী যারা আছেন তারা কোনো সময় রামের পূজা করছে, রামের উপাসনা করছে, এটা কিন্তু আমরা শুনি নাই। জয় শ্রীরাম এটাও কিন্তু বাংলাদেশের কোনো স্লোগান না। এখানে হচ্ছে কি কালী পূজা হয়, এখানে দুর্গা পূজা হয়, দুর্গা পূজাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় ঐতিহ্য। তো ফলে একটা জিনিস, এই যে দক্ষিণ মানে উত্তর ভারতের একটা ধর্মীয় বিষয় এখানে চাপিয়ে দেয়া, তারপরে আবার এখানকার ভূখণ্ডকে আলাদা করার কথা বলা, তারপরে এই যে ভারতের দায়িত্বশীল ব্যক্তি যারা অবসরপ্রাপ্ত সামরিক শীর্ষস্থানীয় কর্মকর্তা, তারা বলছেন যে রংপুরে কিছু টাকা দিয়ে রংপুর কিনে নেওয়া হোক, যদি তারা বেচতে রাজি না হয় তাহলে এটা সামরিক শক্তি প্রয়োগ করে আমরা দখল করে নেব, চিকেন একটা বড় করে ফেলবো, চট্টগ্রামকে আলাদা করে আমাদের 7 সিস্টারের জন্য মানে সমুদ্রের অ্যাক্সেস তৈরি করব। এই যে কথাগুলো, এই কথাগুলো তো খুব ভয়ঙ্কর কথা। এটা দীনেশ ত্রিবেদী একদিকে চেষ্টা করতেছেন, বলছেন যে আপনার ভিসা জটিলতা দূর হবে, হয়তো বাণিজ্য সম্পর্কে ইজি করার জন্য উনি চেষ্টা করবেন, কিন্তু আরেকদিকে যদি এসব কথাবার্তাগুলো আসে তাহলে বাংলাদেশের মানুষটা আতঙ্কিত হয়ে যায়। এবং মনে রাখতে হবে এখানে কে কোন রাজনীতি করে, দল করে, সেটা বড় বিষয় থাকবে না যখন রাষ্ট্রের উপর, রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর কোনো ধরনের আঘাত আসে।
আমার মনে হয় ভারত বাংলাদেশ দুইটা প্রতিবেশী দেশের সম্পর্ক তো অবশ্যই একটা চিরন্তন একটা বিষয় থাকে, এটা সরানো যায় না। ফলে এটা মনে রাখতে হবে উইন উইন সিচুয়েশনে কিন্তু আমাদের চিন্তাটা করতে হবে। আমি যদি মনে করি যে বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র, এটাকে অনুগত করে রাখবো এবং এভাবে সারা জীবন চলবে, এটা তো হয় না। কারণ আপনি দেখেন এই যে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যে যুদ্ধটা, তারপরে আপনার ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ, রাশিয়ার যে শক্তি, ইউক্রেন তো এতদিনে পুরাটা দখল হয়ে যাওয়ার কথা। ইরান এবং আমেরিকার শক্তির যে ভারসাম্য, ইরানের রিজিম অনেক আগে পরিবর্তন হয়ে পুরো রাষ্ট্রের মধ্যে আমেরিকান একটা ভেনিজুয়েলার মতো একটা শাসক গোষ্ঠী বসার কথা, কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে? এটা কিন্তু মনে রাখতে হবে যে না, পৃথিবী আগের মতো নেই। আমি যদি একটু, আপনি সার্বভৌমত্বের কথা বলেছেন, যেটি শ্যামলী মুখার্জির কথা বলেছিলেন, এই ব্যাপারে আসলে রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? কারণ এই ধরনের বক্তব্য তো রাষ্ট্রদ্রোহিতার শামিল বলাই যায়। সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব বেশি ভালো না। আমরা দেখলাম লক্ষ্মীপুরে খুন, এবং ক্রমাগতভাবেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। যেমন শ্যামলী মুখার্জির কথা বললেন, এটার ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটাকে অনেক সিরিয়াসলি দেখছেন না। কিন্তু আমরা অন্য নীতি প্রণেতা যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পারছি যে তারা সরকারের কাছে এটার ব্যাপারে খুব সিরিয়াস সতর্কতা করছেন এবং বলছেন যে এটা শুধু বিচ্ছিন্ন ঘটনা না, এটার পেছনে অনেক ধরনের ষড়যন্ত্র বলি বা অনেক কিছু আছে। তো ফলে সরকারকে আমরা এটা মনে করতে পারবো না যে এটার ব্যাপারে বেখবর। কিন্তু আবার স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য রাখছেন, সেটা কেন উনি রাখছেন জানি না। এটা হয়তো ওনার মুখের কথা কিনা নাকি সরকার নীতি প্রতিফলন, সেটা আমরা ভবিষ্যতে বুঝতে পারবো। আর আইন শৃঙ্খলার পরিস্থিতি যেটা বললেন, এটা তো আসলে ভয়ঙ্কর একটা অবনতিশীল অবস্থা দেখা যাচ্ছে। এটার একটা কারণ এমন হতে পারে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত ওনার মন্ত্রণালয়ের যে বিষয়টা, এর প্রতি হয়তো অত নজর দিতে পারছেন না। কারণ উনি আইন মন্ত্রণালয়ের কাজ, তারপর সংবিধানের কাজ, নানান ধরনের কাজের মধ্যে উনি অনেক বেশি সময় দিচ্ছেন। এটা সর্ববিষয়ক মন্ত্রী বলা হয় এখন। হ্যাঁ, তো এখন আসলে আমার ধারণা যদি উনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের মধ্যে উনি নিজেকে স্যাটিসফাইড মনে না করেন, তাহলে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে, যেখানে আসলে উনি অনেক বেশি কমফোর্ট ফিল করতেছেন। যাই হোক, সেটা তো আসলে সরকারের বিষয়। তবে আমার মনে হয় আইন শৃঙ্খলার যে বর্তমান পরিস্থিতি, এটা কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলার পরিস্থিতি না, এটা দেশের ইকোনমিক ইনভেস্টমেন্ট থেকে শুরু করে অনেক কিছুর উপরে এটা স্থিতিশীলতাও হুমকির মুখে পড়ছে, প্রভাব পড়তে পারে। আমরা একদম শেষ দিকে আছি, আমরা যদি একটু ভেনেজুয়েলার বিষয়টির আলোচনা, ভেনেজুয়েলার ভূমিকা রয়েছে, আমাদের দেশেও ভূমিকম্প নিয়ে বেশ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে, কারণ মানে ভূমিকম্প প্রবণ এলাকা এবং ঢাকার যে পরিস্থিতি, বিল্ডিং কোড মানা হচ্ছে না, কোনো ধরনের নিয়ম মানা হচ্ছে, সেই ঝুঁকি তো আমাদের থাকছে। ভেনেজুয়েলায় 1 মিনিটের মধ্যে যে দুইটা শক হলো, ভূমিকম্প হলো, একটা তো 7.2 আর একটা 7.5 মনে হয়। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। বাংলাদেশে যদি 7.2 এর ভূমিকম্প ঢাকা এবং এই অঞ্চলে হয়, তাহলে কি পরিস্থিতি হবে? এটা ভয়ানক পরিস্থিতি। আপনি যেটা বললেন, বিল্ডিং কোড মানা হয় না, তারপর এখানকার যে আভ্যন্তরীণ মাটির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য সব কিছু মিলে একটা ডিজাস্টার হতে পারে। সবচেয়ে একটা অ্যালার্মিং সিচুয়েশন হচ্ছে, আপনি ভেনেজুয়েলায় যে 7.7 উপরে ভূমিকম্প হলো, এটা নিকট অতীতে কিন্তু এর জন্য দৃষ্টান্ত নেই। আবার যেদিন ওখানে হলো, এরপরও কিন্তু আরও একটু নিম্নমাত্রা আরও 5টা আফটার শক হয়ে গেছে। আবার একই সময় জাপানে কিন্তু একটা বড় ধরনের ভূমিকম্প হলো, আবার শিকাগোতে ভূমিকম্প হলো, মানে একই সঙ্গে অনেকগুলো জায়গাগুলোতে হচ্ছে। আবার এদিকে ইন্দোনেশিয়াতে কিন্তু কিছুদিন পর হচ্ছে, আর আমাদের দেশেও হচ্ছে, আমাদের দেশে ছোট ছোট হচ্ছে। এমনকি রাজধানীর একেবারে কাছে যে নরসিংদীর সেন্ট্রাল পয়েন্টে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমার মনে হয় এটার ব্যাপারে যখন একটা ভূমিকম্প হয়, তখন আমরা এ নিয়ে খুব লেখালেখি করি, কিন্তু কার্যত এটাকে আমরা পরবর্তী পর্যায়ে ফলো আপ করার ক্ষেত্রে ভুলে যাই। আমার মনে হয় সিরিয়াস হওয়া দরকার ভূমিকম্পের ব্যাপারে। সামগ্রিকভাবে বিশ্বের যে প্রবণতাটা, এখানে যুদ্ধ বিগ্রহ যখন বেড়ে যায়, তখন প্রাকৃতিক ভারসাম্যে একটা পরিবর্তন আসে। আমরা সেটা কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে এখন দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু একটা ন্যাচারাল ইফেক্ট থাকে। আমরা ভূমিকম্পের পুরো বিষয়টা কিন্তু নিজেরা জানি না, কেন হয়, কখন হয়, কিভাবে হয়, মানে বিজ্ঞান এখনো পর্যন্ত ওই পর্যন্ত যেতে পারে নাই। ফলে আমাদের নিজেদের অর্জিত কোনো কিছু যাতে না হয়, এটার ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। মনে রাখতে হবে, যুদ্ধ হচ্ছে বিশ্ব সভ্যতার শত্রু, কিন্তু আমরা যে কোনো কারণেই হোক আধিপত্য বিস্তারের জন্য সেই যুদ্ধের দিকে কিন্তু বারবার ছুটে যাচ্ছি। আমি যদি একটু হাম পরিস্থিতি নিয়ে কথা বলি, হামের আসলে 300-রও বেশি শিশু মারা গেছে এবং সেটি আসলে কোনো ধরনের উন্নতি হচ্ছে না। সংসদে এটি নিয়ে বেশ সরব রয়েছেন সংসদ, তারা কেউ কেউ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগও দাবি করছেন। কি হবে? 8 দিনের প্রসঙ্গ তারা টেনেছেন। হ্যাঁ, এটা দেখলাম একজন সংসদ সদস্য বলছেন 8 দিনে তো 4টা শিশু মারা যাওয়ার কারণে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে।
সাথে একটা মেডিকেল কলেজও আছে, তারা কোথায় ইন্টার্নি করবে ছাত্ররা সেটা অনিশ্চিত হয়ে গেছে। এখন 300 হামে মারা গেল, তাহলে তো মন্ত্রী নিশ্চয় পদত্যাগ করবেন, এটা কিন্তু ভ্যালিড একটা প্রশ্ন আর কি। তো যাই হোক, এখন স্বাস্থ্যমন্ত্রী আসলে পদত্যাগ করবেন কি করবেন না সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, সরকারের সাবজেক্ট। তবে যে কথাটা এই যে সংসদ সদস্য পার্লামেন্টে উত্থাপন করলেন সেটার কিন্তু একটা যৌক্তিক বিষয় আছে। মৃত্যুই যদি আপনার সব কিছুকে বাতিল করার কারণ হয়, তাহলে তো আপনি নিজেকে বাতিল করা ছাড়া কোনো রাস্তা নাই। কারণ 6টা শিশু, আপনি দেখেন বাংলাদেশে পাবলিক হাসপাতাল বলেন, প্রাইভেট হাসপাতাল বলেন, এমন কোন হাসপাতাল আছে যেখানে প্রতিদিনই রোগী মারা যাচ্ছে না? কারণ এটা স্বাভাবিক, অনেকের ক্যান্সার হয়, নানান ধরনের রোগ ইত্যাদি থাকে, কিন্তু এই মৃত্যুর ক্ষেত্রে যদি কোনো অবহেলা থেকে সেটা শাস্তি হতে পারে, কিন্তু তার মানে তো হাসপাতাল বাতিল করে দেয়া না। আপনি আমার মাথায় ব্যথা, তাই কি আমি মাথা কেটে ফেলবো? কিন্তু কোনো কোনো সিদ্ধান্তে মনে হচ্ছে কি ওদিকেই যাচ্ছি। এখানে কেন জানি মনে হয় এক ধরনের পরশ্রী কাতরতা অথবা হিংসার বিষয়টা কাজ করে কিনা। রাষ্ট্রের পলিসি নির্ধারণে কখনো কিন্তু এই বিষয়টা থাকা উচিত না। সংসদে যে বাজেট বিতর্ক হয়েছে সেখানেও বেশ হয়েছে, সরকারের বাজেট নিয়ে বেশ সমালোচনা হয়েছে। সরকারের বাজেটটি আসলে কি আমাদের জন্য এই সময় উপযোগী, যেহেতু ঋণের বিষয়টি বারবার ঘুরে ফিরে আসছে এবং ঋণ খেলাফির বিষয়টিও সংসদে ব্যাপক সোচ্চার রয়েছে? আসলে বাজেটের একটা তো অনেক গভীর, এটা নিয়ে আলোচনা করতে আমরা যদি ছোট করে মানে ঋণ খেলাফির বিষয়টা যেটি আলোচনায় নিলেই সংসদে তর্ক বিতর্ক শুরু হয়। হচ্ছে কি, বাজেটের দুইটা দিক বলি। একটা হচ্ছে এটার লক্ষ্যমাত্রার, যেটা বিশেষ করে আয়ের যে লক্ষ্যমাত্রাটা, এটা অনেক বেশি উচ্চাভিলাষী। 11 মাসে এনবিআর যে রাজস্ব আদায় করেছে এবং এই সংশোধিত বাজেটের যে টার্গেট আছে, এখান থেকে প্রায় 1,22,00,000 টাকা, সম্ভবত 22,000 কোটি টাকা ঘাটতি রয়ে গেছে। তার মানে হচ্ছে কি এই ঘাটতি যদি 12 মাস শেষে আরো বাড়বে, এবং সেটা যদি বাড়ে তাহলে নতুন অর্থ বছরের যে লক্ষ্যমাত্রাটা এটা দাঁড়াবে হচ্ছে প্রায় 50% গ্রোথ করতে হবে। এটা কি সম্ভব? মানে 1.5 গুণ, মানে 50%, 4 লাখ তখন 6.5 লাখ হয়ে যাবে। আর যখনই আপনার ইয়েটা এই রাজস্ব আদায় করতে পারবে না, তাহলে কি হবে? আপনি রাজস্ব ব্যয় যেটা আছে, সরকার পরিচালনার ব্যয়, এটাতে কাটছাট করতে পারবেন না। আপনি যে ঋণ বিদেশ থেকে নিয়েছেন সেই ঋণের সুদ তো না দিয়ে পারবেন না, ফলে এগুলো দেয়া হবে। তাহলে কোথায় যে ইফেক্ট করবে সেটা করবে হচ্ছে কি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। এখন 3 লক্ষ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি, সেটা আনুপাতিকভাবে কিন্তু অনেক কম। ফাইনালি দেখা যাবে যে এটা হয়তো 2 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। আর যদি উন্নয়ন কর্মসূচিতে আপনি হাত দেন তাহলে এমপ্লয়মেন্টে হাত পড়ে যায়, কারণ উন্নয়ন না হলে তো অবকাঠামো না। অন্যদিকে আমার বাজেটটা যদি উন্নয়ন বিমুখ একটা কাঠামোর মধ্যে পড়ে যায়, যেমন শ্রীলঙ্কা যেটা হতো, তাদের বৈদেশিক লোন পরিশোধ করার জন্য রাজস্বের 90% চলে যেত, আর বাকি কি উন্নয়ন করবে? তো বাংলাদেশের পরিস্থিতি যেন এই ধরনের দেউলিয়া একটা অবস্থার মধ্যে না যায়, সেদিকে আমার মনে হয় নজর দেওয়া দরকার। অন্যদিকে রাজস্ব আয়ের যে সাইডটা, যেমন ধরেন আমরা মধ্যবিত্ত যারা আছে, তো মধ্যবিত্তদের উপরেই কিন্তু এবার করের চাপটা বেশি পড়ছে। আমরা করমুক্ত আয় সীমা বাড়ানো হয়েছে, কিন্তু অন্যদিকে আপনি পরবর্তী স্ল্যাপের যে হারটা আর কি 10%কে 15%, 15%, 20%, এটা করে দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে 20 থেকে 30% পর্যন্ত ট্যাক্স বেড়ে যাচ্ছে। আপনি হয়তো রেয়াত পাচ্ছেন 5% বা এরকম। তো ফলে মধ্যবিত্তের উপর একটা চাপ পড়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে কি, এবারের যে রাজস্ব আদায়ের ক্ষেত্রটা, এটা পরোক্ষ করের প্রতি কিন্তু বেশি গুরুত্ব দেখা যাচ্ছে। মানে ভ্যাট এক্সপানশন করা হবে। ভ্যাট মানে হচ্ছে সব ভোক্তা, সব ধরনের ভোক্তাদের উপর। ফলে এটার একটা, যদি আপনি মনে করেন যে ভারসাম্যের একটা ব্যাপার, ন্যায় বিচারের একটা ব্যাপার, তাহলে এখানে একটু বিবেচনা করার মতো বিষয় আছে। হয়তো অনেক সংশোধনী আসতে পারে, কয়েকদিন পরেই তো বাজেট আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।